নমস্কার সুধী শ্রোতা বন্ধু, কেমন আছেন? সকলকে এই শ্রাবণের শুভ অপরাহ্ন জানিয়ে শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত পটাশগড়ের জঙ্গলে এই গল্পের পরবর্তী অংশ। বড়দের শ্রদ্ধা, আমার যারা বয়সে ছোট তাদের শুভেচ্ছা এবং আল্লাহ ও ভগবানের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এই শুভ কামনা জানিয়ে আমি অজয় গল্প পাঠে আপনাদের সঙ্গে রয়েছি। শুনতে থাকুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত পটাশগড়ের জঙ্গলের পরবর্তী অংশ। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি গল্পটি শুনতে পারেন এবং বিনামূল্যে সাবস্ক্রিপশন করতে পারেন। তো শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন পটাশগড়ের জঙ্গলে। রোজ রাত্রে জয়পতাকার দাদু জয়ধ্বনি আর এখানকার শ্যাম লাহিড়ী দুজনে বসেন দাবা খেলতে। আজ রাতেও রোজকারের মতো দাবা খেলতে বসেছেন দুজনে। বসে জয়ধ্বনি বললেন, বুঝলে লাহিড়ী, তুমি বয়সকালে অনেক শিয়াল ঢাল মেরেছ বটে, রোগাপটকা লোকদের ধরে ধরে এনে কুস্তিতেও হারিয়েছ, কিন্তু আমার নাতি জয়পতাকার যা কাণ্ড করেছে শুনলে তোমার নিজের জন্য দুঃখ হবে। শ্যাম লাহিড়ী খুব গম্ভীর মুখে বললেন, তোমার নাতির ঘটনা সবই শুনেছি, কিন্তু বয়সকালে আমি মোটেও শিয়াল মারিনি, মেরেছি পাগলা হাতি আর মানুষকে বাঘ। জয়ধ্বনি খিচিয়ে উঠে বললেন, রাখো রাখো, মেরেছ তো বন্দুক দিয়ে, আরে বাহাদুরি, বাঘের তো দাঁত নখ ছাড়া আর কিছু নেই, হাতি বেচারার সম্বল শুধু গায়ে জোড়ার সুর, তাদেরও যদি রাইফেল বন্দুক থাকতো তাহলে নয় বুঝতাম, পারবে আমার নাতির মতো খালি হাতে লড়তে? আমি তো জয় পতাকাকে একটা সোনার মেডেল দেবো বলেছি, একটু আগে ঢেরা পিটিয়ে গেল, শুনেছ? জয় পতাকাকে পরশু দিন নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। শুনেছি, আরো শুনেছি, ওই দিনই আবার জয় পতাকাকে দিয়ে আর একটা সভায় প্রস্তাব নেওয়া হবে নিন্দা করে। ওই মরকট ব্যোমকেশ নাকি দুটো সবারই সভাপতি করবে। কিছু লোক হিংসায় জ্বলে পুড়ে মরছে, তারাই ওইসব করছে। শ্যাম লাহিড়ী একটা বড় শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, জয় পতাকা খুব ভালো ছিল, শুনেছি তার অঙ্কের মাথা খুব সাপ। শুধু অঙ্ক? অঙ্ক, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, পাটিগণিত, জ্যামিতি, অ্যারিথমেটিক, বীজগণিত, কোনটায় নয় বলো? হ্যাঁ, শুনেছি ভূগোল, ইতিহাস এইসবও তার মাথায় খুব খেলে। বিজ্ঞান বলো বিজ্ঞান, সায়েন্স বলো সায়েন্স, কোনটায় সে কাচ্ছে কম? শ্যাম লাহিড়ী গম্ভীর মুখে বললেন, দেখো জয়ধ্বনি, তুমি সেই যে কাশির টোলে সংস্কৃত শিখে এসেছিলে, তারপর আর দুনিয়ার কিছুই শেখোনি। জয়ধ্বনি ফের খিচিয়ে উঠে বললেন, যে সংস্কৃত শিখেছে তার আবার কিছু শেখার আছে নাকি? সংস্কৃত হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। দুপাতা ইংরাজি, দুপাতা অঙ্ক শিখলেই বুঝিস তো দুর্ভোজ হওয়া যায়। এই যে তুমি এত শিখলে, গাদা গাদা পড়া মুখস্থ করলে, তা পারলে ব্যোমকেশের মতো মুখ্যর সঙ্গে এটে উঠতে? তুমি এত শিখে বুড়ো বয়সে ঘরে বসে বসে লেজ নাড়ছ, আর ওদিকে ব্যোমকেশ পৌরপিতা হয়ে কত জায়গায় দাঁড়ে বক্তৃতা দিয়ে আসর গরম করে বেড়াচ্ছে, দেখো কি? শ্যাম লাহিড়ী এবার মৃদু মৃদু হেসে বললেন, ভুলে যাচ্ছ কেন যে এটা কলিযুগ? কলিযুগে কি হয় জানো? যত ভালো লোক সবাই মাথা নিচু করে থাকে, আর খারাপ মুখ্য অপদার্থরা দাবড়ে বেড়ায়। ও সব হচ্ছে হিংসুটেদের কথা। ব্যোমকেশের সঙ্গে এটে উঠতে না পেরে তুমি এখন কলিযুগের দোহাই দিচ্ছ। কলিযুগ তো কি? এই কলিযুগেই তো আমার নাতি কত বড় একখানা কাজ করে দেখালো। শ্যাম লাহিড়ী নিমিলিত
নাতি হলো সাক্ষাৎ কল্কি অবতার। তার সেই জাম্বুবানটা কালুর পিঠে চেপে গেল এবার কোথায়? সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে। শ্যামলাহেরি মৃদু একটু হেসে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কালুর কত বয়স তা জানো? জয়ধ্বনি একটু বিপাকে পড়ে মাথা চুলকাতে শুরু করে দিলেন। কালুর বয়স তা মন্দ হবে না, অনেককাল ধরেই তো তাকে দেখছি। এই আমার হিসেব মতো 70-এর উপর 80-র কাছাকাছি তা হবে। তাতে কি? তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে খুবই বড়াই করছো, তুমি কি জানো যে কালুর চোখে ছানি এসেছে, তার ব্লাড প্রেশারও বেশ হাই, হার্টেরও একটু গোলমাল আছে। সেই সুস্থ সবল আর তরুণ হলে জয় পতাকা কি তাকে কাবু করতে পারত? জয়ন্তনী হা করে কিছুক্ষণ শ্যামলাহেরির দিকে চেয়ে থেকে বললেন, কালুর চোখে ছানি, প্রেশার, হার্ট ট্রাবল, ইয়ার কি মারার আর জায়গা পাওনি। তোমার সঙ্গে দাবা খেলতে বসাই আমার ভুল হয়েছে, আমি চললুম। এই বলে রাগ করে জয়ধ্বনি দাবার গুটি হাতকে মাটকে দিয়ে উঠে পড়লেন। শ্যামলাহেরি খুব শান্ত গলায় বললেন, তোমার রাগের কারণও জানি, এই চালটা তুমি বাঁচতে পারতে না। আমার গজ পরের চালেই তোমার রাজামন্ত্রী একসঙ্গে ধরত, সেই ভয়েই না উঠে পড়লে। জয়ধ্বনির রাগের চোখে লাট্টুর মতো গো গো করে দুটো চক্কর খেয়ে নিয়ে বললেন, আমাকে খাটিও না, বলে দিচ্ছি লাহেরি, রাজামন্ত্রী ধরলেই হলো। আমি তোমার ও চাল অনেক আগেই দেখে নিয়েছি। রাজামন্ত্রী ধরলে ঘোড়া দিয়ে চাল চাপা দিত, তারপর বেড়ে ঠেকালে তোমার গজ লেজ তুলে পালিয়ে যেত। যেমন আমার নাতির পাল্লাই পড়ে কালো পালিয়েছে, বুঝলে? শ্যামলাহেরি গম্ভীর হয়ে বললেন, রাগ করো না, বসো। কালু পালিয়েছে ঠিকই, কিন্তু তোমার নাতিকে পিঠে নিয়েই পালিয়েছে। ব্যাপারটা আমার সুবিধার ঠিক ছিল না। যতদূর খবর পেয়েছি, কালু জয় পতাকাকে পিঠে করে নিয়ে উত্তর দিকে গেছে। ওদিকটাই পটাশগড়ের জঙ্গল, জায়গাটা খুব সুনাম নেই, তুমিও জানো। জয় পতাকা একটু নরম হলে বসলেন, তারপর বললেন, পটাশগড়ের জঙ্গলে যে ঢুকেছে তার তো কোনো প্রমাণ নেই। শ্যামলাহেরি মাথা নেড়ে বললেন, নেই, তবে তোমাকে যা বললুম তার ঠাট্টা করে উড়িয়ে দিও না। কালুর চোখে ছানি পড়েছে কিনা বা তার রক্তচাপ আছে কিনা তা জানি না, কিন্তু খ্যাপার সার খুবই ভয়ঙ্কর, তার দিকবিদিক জ্ঞান থাকে না। যদি পটাশগড়ের জঙ্গলে ঢুকে থাকে তাহলে একটু ভাবনার কথা। তোমার নাতি যতই বীর হোক, তাকে আমি বেজায় ভীতু বলেই জানি। জয়ধ্বনি এবার চিন্তিত মুখে কোচার খুঁট দিয়ে মুখখানা মুছে নিয়ে বললেন, এ তো বেশ ভাবনায় ফেললে ভায়া। শ্যামলাহেরি খুব বিষণ্ণ মুখে বললেন, আমি যখন শিকার করত তখনও পারতপক্ষে পটাশগড়ের জঙ্গলে যেতুম না। যে বার কয়েক ওখানে ঢুকেছি, প্রতিবারই নানা রকম অভিজ্ঞতা হয়েছে। কিরকম অভিজ্ঞতা? শুনলে তুমি তোমার নাতির জন্য দুশ্চিন্তা করবে। যতদিন একটু খিচিয়ে উঠে বললেন, ওটা বলেই তো দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিলে। পটাশগড় সম্পর্কে আমিও নানা রকম শুনে আসছি বহুকাল ধরে, তা বলে বিশ্বাস করি। শ্যামলাহেরি মৃদু হেসে বললেন, হ্যাঁ, তুমি হচ্ছ কোনো বীর, ঘরে বসে ধারণা তৈরি করো, বিশ্বাস করো না ভালো কথা, কিন্তু পটাশগড়ের জঙ্গলে তুমি ঢোকও নেই কোনোদিন। কেন ঢোকনি জানো? ভয়ে। জয়ধ্বনি মহাকাপ্পা হয়ে উঠে বললেন, ভয়? ভয়? আমাকে তুমি ভয়ের কথা বলছো? যদি ভীতুই হতাম হে, তাহলে আমার নাতি আজ এত বড় বীর বলে নাম করতে পারতো না। হ্যাঁ, আর জঙ্গলই বা কেন আমাকে যেতে হবে? হ্যাঁ, আমি কাঠুরে না মৌলি, না তোমার মতো শিয়াল তারুয়া শিকারী যে জঙ্গলে মঙ্গলে ঘুরে নিজেকে বড় বীর বলে জাহির করতে হবে।
দেখিয়েছিলে, ঘর থেকে বাড়তি পর্যন্ত হলে না। ফাগু সিং লজ্জায় ঘেন্নাই শহর ছেড়ে চলে যাওয়ার সময় বলে গেল, লাহিড়ী বাবুকে আমি বীর বলেই শুনেছিলাম। আচ্ছা, তো দেখছি এক নম্বরের ডাল পড়ল। শ্যাম লাহিড়ী চোখ বুঝেছিলেন, মৃদু মৃদু মাথা নেড়ে বললেন, ফাগু সিং যখন এসেছিল তখন আমি এ শহরে ছিলাম না। যদি থাকতুম তাহলে ফাগু সিংকে বিদ্যাপন দেখিয়ে দিত। ছিল না মানে? আলবৎ ছিল, তবে ঘরের মধ্যে পালিয়েছিল। বসুন বসুন, নিজেকে বীর বলে জাহির করার কোনো দরকার নেই আমার। তুমি 20-22 বছর আগেকার খবরের কাগজ খুললে দেখতে পাবে, ফাগু সিংকে আমি অন্তত 4 বার হারিয়েছি। সে শহরে এসেছিল শেষবারের মতো আমাকে হারানোর চেষ্টা করতে। কথাটা যে মিথ্যে নয় তা জয়ধ্বনি জানেন। বাস্তবে কি ফাগু সিংয়ের মতো দুর্দান্ত কুস্তিগিরকেও একসময় শ্যাম লাহিড়ী পটাপট হারিয়ে দিতেন। তবু জয়ধ্বনি ফের টেবিলে চাপড় মেরে বলেন, সবাই জানে রামগড়ের জঙ্গলে তুমি যে বাঘটা মেরেছি সেটা ফোকলা ছিল, তার একটাও দাঁত ছিল না। সে বাঘটাকে তুমি ম্যান ইটার বলে চালানোর চেষ্টা করেছিলে। শ্যাম লাহিড়ী মাথা নাড়তে নাড়তে বললেন, রামগড়ের বাঘটা মোটেই ফোকলা ছিল না, তার দুটো সামনে দাঁত কোনো কারণে ভেঙে গিয়েছিল। তাতে তার মানুষ খেতে কোনো অসুবিধাও হতো না, সে গড়মড় করে হাড়গোড় গুড়িয়েই মানুষ খেত। জয়ধ্বনি কিন্তু হার মানার লোক নন, সতেজে বলতে, আর ইংরাজি বলতে পারো বলে যে তোমার বড় অহংকার, সেটাও ঠিক নয়। ব্যোমকেশ তো সেদিনও বলছিল শ্যাম লাহিড়ী সাহেবদের সঙ্গে খুব ফটাফট ইংরাজি বলে বটেই, কিন্তু সব সব ভুল ইংরাজি। শুনে সাহেবরা আড়ালে হাসে। ইংরাজি ভুল বলি না ঠিক বলি তা ধরার মতো বিদ্যে অন্তত ব্যোমকেশের পেটে নেই, সেটা তুমিও জানো। খামোকা চোটে মোটে আমার উপর ঝাল ঝাড়ছ কেন? মাথা ঠান্ডা করে বসে আসল কথাটা শোনো। জয়ধ্বনি ফুঁসছিলেন, তবে বসেও পড়লেন। তাদের দুজনের মধ্যে এরকম ঝগড়া রোজই হয়, মাঝে মাঝে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। আবার গুটি গুটি এ ওর বাড়িতে গিয়ে হাজির হয়ে লাজুক লাজুক মুখ করে হাঁক দেয়, ভায়া আছো নাকি? জয়ধ্বনি মাথাটা একটু বেশি গরম, শ্যাম লাহিড়ী ভারী ঠান্ডা মাথার লোক। জয়ধ্বনি বসে কোচা দিয়ে মুখটা মুছে নিয়ে বললেন, হ্যাঁ, পটাশগড়ের কথা কি যেন বলছিলে? যাই কেন বলো না, ওসব কথাই কিন্তু আমার তেমন বিশ্বাস নেই। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, তবে জায়গাটা সুবিধের নয়। জয়ধ্বনি চিন্তিতভাবে বললেন, বাঘ ভাল্লুকের ভয় অবশ্য আছে, কিন্তু আমার ধারণা কালু খুব চালাক সার, সে জয়মাতাকে পিঠে নিয়ে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তাও আসতে পারে, তবে 8 ঘন্টা আগে খবর পেলে কালু ফিরে এসেছে। বাজারে ঢুকে কাজ যেন 7টা মোজা চিবিয়ে খেয়েছে, সঙ্গে কয়েক কেজি চালও সাপটে নিয়েছে। এখন বটতলায় বসে জিরেন দিচ্ছে। জয়ধ্বনি পাংশু মুখে বলে, তাহলে সেইটাই তো কথা। আমার মনে হয় জয় পতাকা কালুর পিঠ থেকে নেমে হেঁটে বাড়ি ফিরে গেছে। অসম্ভব নয়, তবে যদি বাড়ি না ফিরে থাকে তাহলেও ঘাবড়ে যেও না। জয়ধ্বনি বুক ফুলিয়ে বলে, মোটেও ঘাবড়ে যায়নি জয়। শ্যাম লাহিড়ী তটস্থ হয়ে বললেন, নিয়াজ। বিষ্ণুবাবু একা নন, সঙ্গে আরো 2জন মাস্টারমশাই এসে ম্লান মধ্যে ঢুকল।
পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিল বলে খবর পেয়েছি। রাখাল ছেলেরা দেখেছে। কালু একটু আগে ফিরে এলেও জয় পতাকা ফেরেনি। আমরা বেশ ভাবনায় পড়েছি। কাল ছুটি বটে, কিন্তু পরশু থেকে স্কুলে অঙ্ক করানোর ভালো শিক্ষক নেই। জয়ধ্বনি ফুঁসে উঠে বলল, শুধু অঙ্কই কেন, অ্যারিথমেটিক, জিওগ্রাফি, জিওমেট্রি, অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, ভূগোল, ইতিহাস, সায়েন্স, হিস্ট্রি, বিজ্ঞান এসবও তো সে পড়ায়। আগে হ্যাঁ। শ্যামলাহারি একটু ভেবে বললেন, যদি গড় ভুতুয়ার পাল্লাই পড়ে না থাকে তাহলে চিন্তা নেই। গড় ভুতুয়াটা কি কি বস্তু হে? গড় ভুতুয়া নামটা আমারই দেওয়া। পটাশগড়ের জঙ্গলে একটা পুরনো কেল্লা আছে বলে শোনা যায়। এমনিতে সেখানে যাওয়া যায় না। তবে গড় ভুতুয়া ধরলে যেতেই হয়। সেটা ভারী মিস্ট্রিয়াস জায়গা। জয়দেব বিরক্ত হয়ে বললেন, আহা, গড় ভুতুয়াটা কি জিনিস সেটা বলবে তো, ভূত নাকি? তার চারদিক গহীন চোরাবালি। একটা মাত্র সরু পথ আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া অসম্ভব। গড় ভুতুয়া যদি নিয়ে যায় তো ভালো, কিন্তু বেরোনোর সময় সে কিছুতেই পথ দেখায় না। তখনই বিপদ। আমার চেনা জানা 3টে সাহেব সেখান থেকে আর ফেরেনি। জয়ধ্বনি উৎকণ্ঠিত হয়ে বললেন, আমি ওসব গাঁজাখুরিতে বিশ্বাস করিনি, কিন্তু এর একটা বিহিত তো করা দরকার নাকি? বিষ্ণুবাবু বললেন, স্কুলের বড় ছেলেরা অবশ্য সবাই লাঠিসোঁটা, টর্চ, হারিকেন নিয়ে পটাশগড়ের জঙ্গলে গেছে। শহরের আরো কিছু টাকাবুকো লোকও তাদের সঙ্গে গেছে। খুঁজে পেলে নিয়ে আসবে। শ্যামলাহারি চিন্তিত বুকে একটা দাবার গুটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। জয়ধ্বনি উঠে পড়ে বললেন, তাহলে আমিও ঘরে বসে থাকতে পারবো না। আমার নাতির যদি বিপদ হয় তাহলে আর আমার বেঁচে থাকার মানেই হয় না। আমি চললুম। শ্যামলাহারি বললেন, গেলেই তো হবে না, আটঘাট বেঁধে তবে যেতে হবে। বসো জয়ধ্বনি, আমিও তৈরি হয়ে নি। তুমি যাবে? আমার যাওয়াটা বিশেষ দরকার। পটাশগড়ের জঙ্গলে আমি তবু কয়েকবার গেছি, অন্য সবাই আনারি। জয়ধ্বনি বসে লাঠিটা বাগিয়ে ধরে বললেন, যদি বাঘে তাকে ধরে তো পিটিয়ে ছাতু করব। শ্যামলাহারি মৃদু হেসে বললেন, জঙ্গলে মেলা বড় গাছ আছে, তার একটাই উঠে পড়লে বাঘ তেমন কিছু করতে পারবে না। জয় পতাকা বুদ্ধিমান ছেলে, কিন্তু আমার ভয় অন্য। গড় ভুতুয়া বড় বাজে জিনিস। লোককে বেফুল ভুলিয়ে ভালিয়ে গড়ে নিয়ে তোলে। আমাকেও চেষ্টা করেছিল। সেবার আমার হাউন্ড কুকুর জিবি সঙ্গে থাকায় বেঁচে যায়। সে আমার প্যান্ট কামড়ে ধরে টেনে নিয়ে এসেছিল। যাকে সেসব কথা শুনুন বিষ্ণুবাবু, আমি পটাশগড়ের জঙ্গলে যাচ্ছি, কিন্তু সঙ্গে ব্যোমকেশকেও যেতে হবে। আপনারা তাকে গিয়ে বলুন। বিষ্ণুবাবু বললেন, উনি যাবেন বলে মনে হয় না। ভারী ভীতু লোক, তার উপর কাল ওর দুটো সভা। একটা জয় পতাকা সংবর্ধনা সভা ছিল, আর একটা জয় পতাকার দীক্ষার সভা। উনি এখন দুটো বক্তৃতা মুখস্থ করছেন। শ্যামলাহারি গম্ভীর মুখে বললেন, তা বললে চলবে না। ব্যোমকেশকে গিয়ে বলুন যে সে যদি না যায় তাহলে সে কাপুরুষ বলে ভোটারদের কাছে উঠিয়ে দেব। ভোটাররা তাকে ভোট দেবে না। বিষ্ণুবাবু উঠতে উঠতে বললেন, আমাদেরও যেতে হবে কি? শ্যামলাহারি মাথা নেড়ে বললেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি বরং যাদের পটাশগড়ে পাঠিয়েছেন তাদের ডেকে আনার ব্যবস্থা করুন। যদি তাকে গড় ভুতুয়ায় ধরে থাকে তবে বেশি লোক
জয়ধ্বনি বলে উঠলেন, তাহলে ব্যোমকেশকেই বার নিচ্ছ কেন? হ্যাঁ, তাকে একটু শিক্ষা দেওয়ার দরকার। লোকটা হিংসে করে, তার উপর লোকটা বেজায় ভীতু, পেটে বিদ্যে নেই, কেবল বক্তৃতার জোরেই টিকে আছে, বক্তৃতার জোরেই তো পৌরপিতা হয়েছে, সত্যিকারের কাজ কিছু করেনি। আহমকটাকে দিয়ে কিছু করাতে হবে। এই বলে শ্যাম লাহিড়ী উঠে তৈরি হতে গেলেন। ভিতরের ঘরেই পোশাক পাল্টাতে এসেই কিন্তু শ্যাম লাহিড়ীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ভালোই জানেন, জয় পতাকাকে যদি গড় ফুতুয়া ধরে থাকে তাহলে পটাশগড়ের জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও লাভ নেই। পটাশের ওই অদ্ভুত কেল্লায় কেউ এমনিতে পৌঁছাতে পারে না। গড় ভুতুয়া যদি পথ চিনিয়ে না নিয়ে যায় তাহলে পরিশ্রমী সার হবে। তা বলে ঘরে হাত পা গুটিয়ে থাকাও চলে না। তার বন্ধু জয়ধ্বনিকে এখন ব্যস্ত রাখা দরকার, নইলে নাতির চিন্তায় লোকটার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। বাইরে বেরোবার পোশাক পরে পকেটে একটা 6 গড়া রিভলভার ভরে নিলেন শ্যাম লাহিড়ী। হাতে টর্চ আর নল পড়ানো লাঠি। দুশ্চিন্তা তার বুকটা শুকিয়ে গেছে। জয় পতাকাকে তিনি কোলে পিঠে করেছেন, খুব বিনয়ী, বুদ্ধিমান, ভালো ছেলে। পটাশের কিল্লায় যদি তাকে গড় ফুতুয়া নিয়ে ফেলে থাকে তাহলে উদ্ধারের আশা একরকম নেই। ওই কেল্লা নিয়ে অনেক কিংবদন্তি আছে, কিন্তু কিংবদন্তিগুলো পরস্পর বিরোধী। এই পর্যন্ত মোট 30-40 জন লোক পটাশের গড় দেখতে পেয়েছে বলে জানা গেছে, কিন্তু কে বলে এই গড়ের চারপাশে যে চোরাবালি আছে তা বোঝবার উপায় নেই। লতাপাতা ঘাসের চাঙড় দিয়ে এমনভাবে ঢাকা থাকে যে পা দেওয়ার পর বোঝা যায় ঘাসের নিচে চোরাবালি আছে। অনেকে বলে কেল্লাটাও লতাপাতায় ঢাকা একটা ধ্বংসস্তূপ মাত্র, আবার কেউ বলে চোরাবালির উপর লতাপাতা মোটেই নেই। আর কেল্লাটা মোটেই ধ্বংসস্তূপ নয়, রাত্রিবেলা সেখানে উজ্জ্বল আলো দেখা যায়, ডিনারের ঘন্টার শব্দ পাওয়া যায়। কয়েকজন সাহেব একবার পটাশগড়ের জঙ্গল জরিপ করে মানচিত্র তৈরি করেছিল। সেখানে চোরাবালির কথা আছে, কিন্তু কেল্লার উল্লেখ নেই। অথচ সেই দলেরই একজন সাহেব নাকি এক সন্ধ্যাবেলা ডিনার খেতে যাচ্ছি বলে তাঁবু থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। তার সঙ্গীদের সন্দেহ লোকটা হঠাৎ পাগল হয়ে গিয়ে চোরাবালিতে ডুবে মরেছে। শ্যাম লাহিড়ীর নিজের অভিজ্ঞতা অবশ্য সেই পাগলা সাহেবের সঙ্গে মেলে। তিনি একবার পাগলা হাতির খবর পেয়ে পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিলেন, সঙ্গে জিমি ছিল। সেই সময়ে সন্ধ্যেবেলা তিনিও বাতাসে উড়ো একটি কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। কণ্ঠস্বরটি হল, ডিনারের সময় হলো। তারপর নানা বেফুল রাস্তায় ঘুরপাক খেতে খেতে যখন চোরাবালির প্রান্তে পৌঁছে গেছেন এবং একটি অন্ধকার ধ্বংসস্তূপ দেখে থমকে দাঁড়িয়ে গেছেন, সেই সময়ে জিমি তার প্যান্ট কামড়ে ধরে প্রবল প্রতিরোধ সৃষ্টি করে। অল্পের জন্য তিনি বেঁচে যান। জিমি তাকে পথ দেখিয়ে একরকম টানতে টানতে নিয়ে আসে জঙ্গলের বাইরে। বেরোবার মুখে বিষ্ণুবাবু এসে ম্লান মুখে বললেন, ব্যোমকেশবাবু আসতে পারবেন না, তার 105 ডিগ্রি জ্বর, কম্বল মুড়ি দিয়ে গো গো করছে। বলুন গিয়ে, পৌরপিতা হিসেবে তার কিছু কর্তব্য আছে। যদি ভয় খেয়ে থাকেন তবে তার বদনাম হবে, কিন্তু তিনি যদি একান্তই না যান তাহলে এবার মিউনিসিপ্যালিটির ইলেকশনে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। শ্যাম লাহিড়ী একটু হেসে বললেন। বিষ্ণুবাবু চলে গেলেন। 10 মিনিটের মাথায় শ্যাম লাহিড়ীর বাড়ির সামনে একটা ব্যোমকেশবাবু। ব্যোমকেশবাবু প্রকাণ্ড একখানা লাঠি হাতে লাফ দিয়ে নেমে বেশ চেঁচিয়েই রাস্তার লোককে শুনিয়ে বললেন, শহরের সবচেয়ে বীর ছেলেটা জঙ্গলে হারিয়ে গেল, এটা কি আর কি নাকি?
যতদিন আমার দেহে প্রাণ আছে ততক্ষণ এইরকম কাণ্ড বরদাস্ত করব না। হ্যাঁ ভাই সব, এই আমি চললুম জয় পতাকাকে ফিরিয়ে আনতে। না না, কঠোর কর্তব্য কর্মে আপনারা কেউ আমাকে বাধা দেবেন না। ভাই সব, আমি যাবই, এই আমি চললুম। এই বলে ব্যোমকেশ বাদুর টুপিটা খুলে একগাল হেসে শ্যাম লাহিড়ীকে বললেন, দাদাও যাচ্ছেন বুঝি? বাহ বাহ, বেশ ভালো। শ্যাম লাহিড়ী গম্ভীর হয়ে বললেন, তোমার নাকি খুব জ্বর? ব্যোমকেশ মাথা চুলকে বললেন, লোকে সারাক্ষণ এসে এত জ্বালাত করে যে ওসব একটু বানিয়ে বলতেই হয়। অপরাধ নেবেন না। দিনরাত লোকসেবা করে হারে খুন ধরে গেল মশাই। তা দাদা কি সত্যি ইলেকশনে দাঁড়াবেন? আপনি দাঁড়ালে তো আমার আশা নেই। শ্যাম লাহিড়ী জবাব দিলেন না।